পূর্ব খাসি হিলস জেলার একটি ছোট্ট গ্রাম এই মফলং। মফলং শব্দের অর্থ হল ঘাসে ঢাকা পাথর। মাও মানে পাথর। মেঘালয়ের বহু জায়গার নামে মাও শব্দটা থাকে। সিলেট থেকে মেঘালয়ের সোহরা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তার মধ্যে পড়ে এই ডেভিড স্কট ট্রেল। দুই দেশের মধ্যে এটি লিভিং অ্যানিমাল করিডোর। মেঘালয়ের প্রাচীনতম ট্রেক রুট এবং রিচ বায়োডাইভার্সিটির জন্য এটি বিখ্যাত। আমরা এসে পৌঁছেছি মফলং সেক্রেট ফরেস্ট। মফলং সেক্রেট ফরেস্টের ঠিক পাশেই এদিকে একটি খাসি ভিলেজের একটা মডেল গ্রাম তৈরি করা হয়েছে। ত্রিমুখী রুদ্রাক্ষের বৃক্ষ। এই জলের ধারা ক্রস করে যেতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের এই শিলং ট্যুরের পঞ্চম সকাল। আর আজকের দিনে আমরা এখান থেকে চলেছি শিলংয়ের কিছু লোকাল সাইট সিন করতে। তো আমাদের যেহেতু এটা শিলংয়ের ম্যাক্সিমামটাই হচ্ছে অফবিট ট্যুর, তো সেখান থেকে জন্য আজকে আমরা যাচ্ছি শিলং শহর থেকে মোটামুটি ওই 40 কিলোমিটার দূরে মফলং সেক্রেট ফরেস্ট এবং তার সঙ্গে আছে ডেভিড স্কট ট্রেল। এই দুটোই আজকে সাধারণত আমাদের প্রোগ্রামে আছে। আর মফলং সেক্রেট ফরেস্টে মোটামুটি ওই আপ ডাউন মিলে 7 কিলোমিটার মতো একটি ট্রেকও আছে। তো সেই জন্যই আমাদের হয়তো দুটো স্পটই হবে। তো চলুন, আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গেস্ট হাউস থেকে টুয়ার্ডস মফলং সেক্রেট ফরেস্টের দিকে। তো চলুন, যেতে যেতে আপনাদের পথের সৌন্দর্য দেখাবো। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি মফলং সেক্রেট ফরেস্টের এন্ট্রি গেট। এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে। তো এখানে ডিটেলস দেওয়া হচ্ছে ফর হাফ ট্রেক 350 টাকা, ফুল ট্রেক 550 টাকা, আর ডেভিড স্কট ট্রেল 1550 টাকা। ওপেনিং টাইম মার্চ থেকে অক্টোবর সকাল 8টা, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 8:30। আর ক্লোজিং টাইম মার্চ থেকে অক্টোবর বিকেল 5টা, নভেম্বর থেকে ফেব্রুয়ারি বিকেল 4:30। তো এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার। টিকিট কেটে আমাদের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। আজ সকালে তাড়াতাড়ি চলে এলাম মফলং গ্রামে। আজকের দিনটা বেশ ঘটনাবহুল, তাই সকাল সকাল আসাই ভালো। পূর্ব খাসি হিলস জেলার একটি ছোট্ট গ্রাম এই মফলং। মফলং শব্দের অর্থ হল ঘাসে ঢাকা পাথর। মাও মানে পাথর। মেঘালয়ের বহু জায়গার নামে মাও শব্দটা থাকে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি মফলং সেক্রেট ফরেস্ট। ওই এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। নির্দিষ্ট টিকিট কেটে আমরা এই যে সামনে আছে এই পার্কিংয়ে নেমে, আর এদিকে আছে হেল্প ডেস্ক, আর এদিকে ছোট দু একটা আছে হচ্ছে রেস্তোরাঁর মতো, যেখানে আপনি চা কফি খেতে পারবেন। খেয়ে এই সেক্রেট ফরেস্টের দিয়ে আমরা যাব হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে পুরো, যেটা এই সামনে সেক্রেট ফরেস্টে ট্রেক করতে। তো চলুন আমরা এগিয়ে যাই। আর আমরা কিছুক্ষণের মধ্যে এই গ্রামের ভিতরে চলে এলাম এই মফলং সেক্রেট ফরেস্টের দিকে। মফলং সেক্রেট ফরেস্টে গাইডের খরচ ফুল ট্রেকে 550 টাকা, হাফ ট্রেকে 350 টাকা। এখন ফুল ট্রেক বন্ধ, তাই আমরা হাফ ট্রেকের টিকিট কেটে নিলাম এবং সেটাই কমপ্লিট করার চেষ্টা করলাম। গেট দিয়ে ঢুকে এই জায়গায় দাঁড়ালাম আর দাঁড়িয়ে দেখলাম এই প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিকে গ্রিনারিটা দেখুন, কি সুন্দর সবুজ ল্যান্ডস্কেপ। আর বাদিকটায় বিস্তীর্ণ এই মফলং সেক্রেট ফরেস্ট। আমাদের এই ট্যুরটা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, চারিদিকে তাই এত সবুজ। নভেম্বরের থেকে এখানকার আবহাওয়া শুকনো হতে শুরু করে। তখন বৃষ্টি হয় না ঠিক, কিন্তু এত সবুজের সৌন্দর্য অতখানি থাকে না। শিলং থেকে মফলং এর দূরত্ব মাত্র 26 কিলোমিটার, তাই শিলং থেকে সকালে বেরিয়েও সেক্রেট ফরেস্ট আর ডেভিড স্কট ট্রেল ঘুরে নেওয়া যায়। তবে মফলং এ রাত্রিবাস না করলে মফলং এর এবং আশেপাশের গ্রামগুলোর সৌন্দর্য ঠিক উপভোগ করা যায় না। এগুলোকে বলা হয় মনোলিথ। কখনো পূর্বপুরুষ, কখনো রাজা, আবার কখনো বা দেবতাদের উদ্দেশ্যে এরকম পাথর দিয়ে মনোলিথ তৈরি করা হয়। উদ্দেশ্য বিভিন্ন রকম থাকে। শোয়ানো পাথর যেটা আছে সেটাকে নারী, আর দাঁড়িয়ে থাকা পাথর পুরুষের প্রতীক হিসেবে ধরা হয়। খাসি উপজাতিদের দেবতার প্রতীক এই মনোলিথ। এখানকার মানুষরা সেক্রেট ফরেস্টে ঢোকার আগে এই মনোলিথ প্রণাম করে তারপরে ভিতরে যান। আমরা পার্কিং এ গাড়ি রেখে সেক্রেট ফরেস্টের দিকে এগোলাম। আজকের ওয়েদারটা মেঘলা, আর সকাল থেকে কিন্তু টিপটিপ বৃষ্টি হয়ে চলেছে। ইনি আমাদের গাইড। জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য গাইড বাধ্যতামূলক। সেক্রেট ফরেস্ট মানে পবিত্র জঙ্গল। এটা লাভাসা দেবতার জঙ্গল। জঙ্গল থেকে কোনো কিছুই বাইরে নিয়ে যাওয়া যায় না, এমনকি একটি শুকনো পাতাও নয়।
তো বন্ধুরা, আমরা মাফলং সেক্রেট ফরেস্টের ভিতরে প্রবেশ করলাম। আর সেক্রেট ফরেস্টে প্রবেশ করার আগে আমাদের সঙ্গে যে গাইড আছেন তিনি কিছুটা ব্রিফ করলেন এই সেক্রেট ফরেস্টের বৈশিষ্ট্য সম্বন্ধে, এবং এটি বললেন এটি 100 বছরের বেশি পুরনো এবং হিন্দুদের এবং তার সঙ্গে এখানকার যে লোকাল লোক তাদের কাছে একটি পবিত্র বনভূমি হচ্ছে এইটি। আর তার সঙ্গে এখানে বিশেষত্ব হচ্ছে কিছু মেডিসিনাল প্ল্যান্ট পাওয়া যায়, আর তার সঙ্গে পাওয়া যায় হচ্ছে রুদ্রাক্ষ। তো রুদ্রাক্ষের জন্য এটি বিখ্যাত, আর তার সঙ্গে কিছু মেডিসিনাল প্ল্যান্টও কিন্তু এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা প্রবেশ করেছি সেই সেক্রেট ফরেস্টের ভিতরে। আর এখানে এই ফরেস্টের ভিতরে পাথরের রাস্তা করে দেওয়া আছে, সেই পথেই আমরা ভিতরের দিকে এগিয়ে চলেছি। আর ফরেস্টের ভিতরে এই হচ্ছে তার সৌন্দর্য। তো বন্ধুরা, এই যে বৃক্ষটি দেখা যাচ্ছে, এই বৃক্ষটি হচ্ছে ত্রিমুখী রুদ্রাক্ষের বৃক্ষ। আর এই সোজা তিনি উঠে গেছেন উপরে, আর এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন এই ত্রিমুখী রুদ্রাক্ষের কিছু অংশ। যদি আপনাদের বলে রাখছি, এই সেক্রেট ফরেস্টে ত্রিমুখী রুদ্রাক্ষের এটা কমন একদম, সেটার অস্তিত্ব বেশি। আর এখানে একমুখী থেকে সপ্তমুখী সব ধরনের রুদ্রাক্ষের গাছই পাওয়া যায়। তো একটা জিনিস হচ্ছে, আপনারা যখন এই সেক্রেট ফরেস্টে আসবেন তখন কিন্তু এই কোনো জায়গায় কিছু স্পর্শ করবেন না। রুদ্রাক্ষের গাছ আপনারা ছুঁয়ে প্রণাম করতে পারেন, কিন্তু কোনো কিছু ভাঙবেন না। বা আশেপাশে যদি কোনো ফুল থাকে, গাছের পাতা থাকে, সেগুলো কিন্তু ভাঙাচোরা করবেন না। সেটা কিন্তু এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড। তার কারণ হচ্ছে এই সেক্রেট ফরেস্টটা প্রচণ্ড পরিমাণে পবিত্র। তার কারণ হচ্ছে এখানকার লোকেরা এই পবিত্র জঙ্গলটাকে সত্যি খুব পবিত্র মনে করে। এগুলো হচ্ছে রেডিয়াম মাশরুম। এইগুলো অন্ধকারে কিন্তু নীল মতো আলো জ্বলে, আর কালারটাও দেখুন পুরো ব্লু কালারের কিন্তু। আর এইগুলোর সঙ্গে হচ্ছে কিন্তু খুবই পয়জনাস। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই টেক্সাস গাছ, একটি জিমনোস্পার্ম, বাংলাতে ব্যক্তবীজী উদ্ভিদ। আর এইটার এই যে গাছে টেক্সাস, এই টেক্সাসের এই ছাল থেকে একটি তেল উৎপাদন হয় যার নাম হচ্ছে টেক্সাস অয়েল, যার মূল্য 1 লিটার তেলের প্রায় কোটি টাকারও উপরে। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন পড়ে গেছে, এটি হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো গাছ, যেটি লাস্ট 2 বছর আগে এটি ভেঙে যায়, এবং যতদিন না এটা অটোমেটিক্যালি নিজে নিজে ডিকম্পোস্ট হচ্ছে ততদিন এটাকে কিন্তু কোনোভাবে ছড়ানো হবে না। জাস্ট এটাকে এইভাবে রাখা হবে, এবং ডিকম্পোস্ট হয়ে গেলে সেটা গ্র্যাজুয়ালি মাটির সঙ্গে মিশে যাবে। আর এখানে প্রচুর ধরনের কীটপতঙ্গ আর বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট তো আছেই। প্রাচীন সব গাছপালায় জঙ্গলের পরিবেশ অন্যরকম হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা এই সেক্রেট ফরেস্টে ট্রেক করছি। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এরকম সেক্রেট ফরেস্ট মেঘালয়তে প্রচুর আছে। তার মধ্যে শুধু এই যে মাফলং সেক্রেট ফরেস্টটি আছে, এটিকেই শুধুমাত্র জনসাধারণের জন্য ওপেন রাখা হয়েছে, বাকিগুলোতে কিন্তু ওপেন রাখা হয়নি। আর এখানে এসে আপনারা এখানকার ইতিবৃত্ত, আপনাদের সঙ্গে যে গাইড থাকবে, গাইড এখানে বাধ্যতামূলক। তো গাইডকে কাছ থেকে তার ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। গাইড একে একে অনেক কিছুই দেখালেন। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই পাথরগুলো কিন্তু 19 শতকে একটি ভূমিকম্প হওয়ার ফলে এগুলো ভেঙে গেছিল। আর এই ভূমিকম্প ভেঙে যাওয়ার ফলে এই পাথরগুলো ঠিক এইভাবে এখন রয়ে গেছে, আর এইগুলোকেই এখন পবিত্র মূর্তির হিসেবে পুজো করা হয়। জঙ্গল থেকে লেপার্ড বেরোলে সেটাকে পবিত্র, আর সাপ বেরোলে অপবিত্র হিসেবে ধরা হয়। টোটাল ট্রেক 5 থেকে 10 মিনিটের মধ্যে, কিন্তু গাইড যেহেতু সবকিছু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন, তাই সব মিলিয়ে মোটামুটি সময় লাগবে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো। 193 একর জায়গা নিয়ে এই সেক্রেট ফরেস্ট, প্রায় 400 প্রজাতির গাছ আর 25 রকমের অর্কিড আছে। আর এই 400 প্রজাতির গাছের মধ্যে অনেক প্রজাতি আছে যেগুলো হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। এই হচ্ছে সেই পবিত্র বনভূমি, আর আমরা এই পবিত্র বনভূমির হাফ ট্রেক করছি। হাফ ট্রেক আমাদের প্রায় কমপ্লিট। আমরা ফিরে চলেছি এই সেই পবিত্র বনভূমির ভিতর দিয়ে আমাদের স্টার্টিং পয়েন্ট। আমরা কিছুক্ষণ পরে এই জঙ্গল থেকে এই রাস্তা ধরে বাইরের দিকে বেরিয়ে এলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই জায়গা যেখানে গ্রামের সভাপতি, মানে পঞ্চায়েত বসতো। আর এখানে গ্রামের যে সরপঞ্চ হয়, তিনি এখানে বসে গ্রামের যে বিচারশালায় যে বিচারধীন হতো, সেই তাকে সেখানে কিন্তু এখানে তার বিচার হতো, এবং বিচার হওয়ার পরে যদি কেউ দোষী সাব্যস্ত হতো, এখান থেকে সেই সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হতো। তো আজকে আমরা চলে এসেছি 21শ শতাব্দীতে। আজ থেকে প্রায় 200 বছর আগে এই জিনিসটা ছিল কিন্তু এখানে। আর এটা হচ্ছে এই মেঘালয়ের
ইস্ট খাসি হিলসের এখানকার আশেপাশে যত গ্রাম আছে সেই গ্রামেরই বিচার সভা এই পবিত্র স্যাক্রেড ফরেস্টের পাশেই বসতো। এখানে আশেপাশে বেশ কিছু দোকান আছে, আপনারা চাইলে এখানে কিছু লোকাল খাবার খেয়ে নিতে পারেন। আমরাও এখানে খাওয়ার ব্যবস্থা করলাম। আজকে আমরা এখানে টেস্ট করে দেখব এখানকার একদমই লোকাল থালি, দেখা যাক সেখানে কি পাওয়া যায়। আমরা হোটেলে গেলাম, এখান থেকে আমরা নিয়ে নিলাম লোকাল থালি। খাওয়ার ধরনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমরা এই স্যাক্রেড ফরেস্টের বাইরে যে রেস্টুরেন্ট আছে ছোট্ট, সেখান থেকে লোকাল থালি নিয়ে নিয়েছি, একটা লোকাল ডিশ। এখানে দিয়েছে ডাল ভাত, এখানে আছে একটা ভাজি টাইপের, আর সঙ্গে আছে চিকেন। এখানকার লোকাল লোকেরা কিন্তু এরকম ছোটো থালায় খাবারই খায়, দিনে 4-5 বার কিন্তু খায়। আমাদের মতো তো একবারে বেশি খাবার খায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন দেখি খাবারটা কীরকম। মুসুর ডাল দিয়ে ভাতটা বেশ ভালো লাগছে, একদম আমাদের মতো। রাইসটা খেয়ে দেখছি। সঙ্গে আছে লঙ্কা আচার, ঝাল ভাত। এখানে আছে চিকেন, ডাল ভাত, আলু বাঁধাকপির তরকারি, একটা আচার। ডাল ভাতটা কিন্তু বেশ ভালো। এই মফলং স্যাক্রেড ফরেস্টের ঠিক পাশেই এদিকে একটি খাসি ভিলেজের একটা মডেল গ্রাম তৈরি করা হয়েছে। খাসি হেরিটেজ ভিলেজের এন্ট্রি গেটের টিকিট কাউন্টার হচ্ছে এটা, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। তো আমাদের সময়ের একটা অভাব আছে বলে আমি ঢুকছি না। আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই এটা একটু ভিজিট করে দেখতে পারেন। খুব সুন্দর সাজানো গোছানো ভিলেজ। সেই গ্রামটারই কিছু অংশ এখানে আছে। তো আপনারা চাইলে এই হেরিটেজ ভিলেজে টিকিট কেটে ভিতরে ঢুকতে পারেন। তো কিছুটা ডিটেলস বাইরে থেকে যা দেখা যাচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করুন। এই হচ্ছে ভিলেজের কিছু অংশ। এইসব দেখে আমরা এবার এগিয়ে চললাম ডেভিড স্কট ট্রেইলের দিকে। এই মফলং স্যাক্রেড ফরেস্ট থেকে বেশিক্ষণ না, 5 মিনিটের মতো রাস্তা। আমাদের ফার্স্ট হাফে লাঞ্চের আগে মফলং স্যাক্রেড ফরেস্ট ট্রেক করে নিয়েছি। এবার আমরা সেকেন্ড হাফে লাঞ্চ সেরে ডেভিড স্কট ট্রেল আমরা ট্রেক করা শুরু করলাম। টোটাল ট্রেকের দূরত্ব 16 কিলোমিটার মতো, সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। তাই আরো আগে বেরোতে পারলে ভালো হতো। যাই হোক, এখন বর্ষার সময় পুরো ট্রেকটা হয়তো করা যাবে না, যতখানি করা যাবে সেটাই চেষ্টা করে দেখব। তো বন্ধুরা, ডেভিড স্কট ট্রেলের জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, পার পারসন 30 টাকা করে, আর গাইড ফি হচ্ছে 1000 টাকা। গাইড এখানে ম্যান্ডেটরি। তো চলুন আমরা যাব হচ্ছে এবার ডেভিড স্কট ট্রেল ট্রেকে। সামনের ওই রাস্তা ধরে নিচের দিকে এলাম। নিচের দিকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, বাদিকে চলে গেছে মাওখান ভিউ পয়েন্ট, আর আমরা ডান দিকে যাব হচ্ছে, আর এদিকেই হচ্ছে সেই ডেভিড স্কট ট্রেলের রুট। তো বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি ডেভিড স্কট ট্রেলের ট্রেকিং রুট দিয়ে। আর এই ট্রেকিং রুটের বৈশিষ্ট্য হচ্ছে, এই ডেভিড স্কট যিনি একজন ছিলেন হচ্ছে ব্রিটিশ আধিকারিক, তিনি 1825-26 সালে এই রুট ধরে চেরাপুঞ্জি পর্যন্ত গিয়েছিলেন, এবং তখন এখান থেকে চেরাপুঞ্জি হয়ে বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হয়েছিল এই ট্রেক রুট ধরে। তখন তো আর গাড়ি ঘোড়ার প্রচলন ওখানে ছিল না, তখন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হয়েছিল হচ্ছে এই ট্রেক রুট ধরে। তখন প্রায় ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্সিমেট 100 কিলোমিটারের মতো। তো বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে, আর রয়ে গেছে 16 কিলোমিটার পথ। এই 16 কিলোমিটার পথ জুড়ে এখনও এই ট্রেকটা চালু আছে। আর এই ট্রেক পথে যেতে যেতে আপনারা জানতে পারবেন এই রুটের সৌন্দর্য আর তার সঙ্গে এই রুটের ইতিহাস। আর এই পথ দিয়ে এসে আপনারা দেখতে পারবেন এই অপরূপ সৌন্দর্য। মফলং থেকে লাড মফলং গ্রাম পর্যন্ত এই ট্রেল, আর এই ট্রেল হবে উমিয়াম নদী বরাবর। আমাদের ট্রেলের ঠিক বাদিকেই থাকবে উমিয়াম নদী, আর এই নদী পেরিয়ে আমাদের যেতে হবে পাহাড়ের ও প্রান্তে। এই ট্রেলে অনেক রডোডেন্ড্রন সহ অনেক বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। শীতকালে বেশ ভালো লাগে, আর রডোডেন্ড্রনের টাইমে আসলে চারিদিকটা আরও সৌন্দর্য লাভ করে। সিলেট থেকে মেঘালয়ের সোহরা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তার মধ্যে পড়ে এই ডেভিড স্কট ট্রেল। দুই দেশের মধ্যে এটি লিভিং অ্যানিমাল করিডোর, মেঘালয়ের প্রাচীনতম ট্রেক রুট এবং রিচ বায়োডাইভার্সিটির জন্য এটি বিখ্যাত। এই ডেভিড স্কট ট্রেল করতে করতে আমরা পেয়ে গেলাম এই একটি সুন্দর ছোট্ট ওয়াটারফলস দূরে ওই পাহাড়ের গায়ে।
তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি ডেভিড স্কট, যে ভদ্রলোক ছিলেন ব্রিটিশ আধিকারিক, তার মেয়ের কবরস্থান হচ্ছে এই জায়গাটা। এই যে এখানে দেওয়া আছে তার ডিটেলস। তো এই হচ্ছে ডেভিড স্কটের, তার মেয়ের সমাধিস্থল। এই ডেভিড স্কট ট্রেল টোটাল আছে আপ ডাউন মিলে 7 থেকে 8 কিলোমিটার, আর তার মধ্যে আমরা চলে এসেছি মোটামুটি 2.5 কিলোমিটার পথ ডাউন স্ট্রিমে। আমরা যেখানে এই ট্রেলে ট্রেক করতে এসেছি, আমার সঙ্গে আমার আরও সহকর্মী আছে, আর তাদের সবাইকে নিয়ে আজকে আমরা চলেছি এই ডেভিড স্কট ট্রেল পুরো করতে। জানি না পুরোটা করতে পারবো কিনা, যতখানি সম্ভব হয় ততখানি করার চেষ্টা করব। উমিয়াম নদী উপত্যকায় এই ট্রেলের সর্বোচ্চ স্থানের উচ্চতা প্রায় 6050 ফিট আর সর্বনিম্ন 4892 ফিট। খুব একটা চড়াই উচ্চাই নেই, এটি মোটামুটি সহজ ট্রেকের পর্যায়ে পড়ে। গাইডের খরচ আর এন্ট্রি ফি নিয়ে মোটামুটি 1550 টাকা দিতে হয়। এখানেও গাইড নেওয়া কিন্তু বাধ্যতামূলক। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম উমিয়াম নদীর তীরে। এবার এই নদী পেরিয়ে ওপারে যেতে হবে, আর সেটা আমাদের করতে হবে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে। খুবই সুন্দর জায়গাটা, আপনারা চাইলে এখানে এসে এই ট্রেলটা করতেই পারেন, বেশ ভালো লাগবে। একদম নির্জন নিরিবিলির পরিবেশের মধ্যে দিয়ে এই ট্রেলটা আপনাদের আশা করি ভালোই লাগবে। আমরাও বেশ ভালোভাবে এই ট্রেলের সৌন্দর্য উপভোগ করলাম। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই ট্রেল বেশি উপভোগ্য হয়, আর তার আগে আসলে বিশেষ করে পুরো বর্ষায় পাথরের রাস্তা কিন্তু খুবই পিচ্ছিল থাকে, এবং তার সঙ্গে কিছু কিছু জায়গায় মাটির রাস্তা আছে, সেখানেও কিন্তু খুব সমস্যা হতে পারে। আর আপনারা যদি অক্টোবর থেকে মে মাসে আসেন তাহলে কোনো সমস্যাই নেই। আর আমাদের কিছু জায়গায় কিন্তু জুতো খুলে এই ছোটখাটো জলের ধারা ক্রস করে যেতে হবে। দেখুন, ঠান্ডা বেশ ভালো আছে, এই জলের ধারা ক্রস করে যেতে হবে। সামনে আরেকটি জলের স্ট্রিম, এটা ছোট একটু। এই জলের আর আপনারা চাইলে সঙ্গে কিছু শুকনো খাবার, চকলেট আর জলের বোতল কিন্তু সঙ্গে ক্যারি করবেন, কিন্তু অনুগ্রহপূর্বক একটাই নিবেদন যে জলের বোতল বা খাবারের র্যাপার সঙ্গে করে নিয়ে যাবেন, যেখানে সেখানে ফেলবেন না। এতে আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তো বন্ধুরা, এই পথে আমরা এগিয়ে চলেছি। দেখুন চারিদিকে কীভাবে গাছপালাগুলো হেরে পড়েছে এই জঙ্গলের পথে চলতে চলতে। তাড়াতাড়ি ফিরে আসতে হবে আবার। এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শেষমেশ পৌঁছে গেলাম 5 কিলোমিটার পরে উমিয়াম নদীর ধারে এক ঝুলন্ত ব্রিজের কাছে। এই হলো সেই ঝুলন্ত ব্রিজ। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্রায় রিভার বেডের কাছাকাছি, আর এই রিভার বেডে যাওয়ার আগে আমাদের ক্রস করতে হবে এই একটি করোনেশন ব্রিজ। তো সেই ব্রিজের মাথা অলরেডি দেখা যাচ্ছে, এবার ব্রিজের উপর উঠে দেখি সৌন্দর্য কীরকম। তো বন্ধুরা, এই হচ্ছে সেই করোনেশন ব্রিজ। এই ব্রিজ আমাদের ক্রস করে যেতে হবে ওপারে। আর এই নদীর কোনো জায়গায় যদি আপনি স্নান করতে চান তাহলে অবশ্যই গাইডের মতামত নেওয়া দরকার, কারণ সব জায়গা জলে নামার জন্য উপযুক্ত নয়। অপরূপ সৌন্দর্যের একটি জায়গা, প্রায় পুরো রাস্তাতেই ফোনের নেটওয়ার্ক আছে, ইন্টারনেটও ঠিকঠাক চলবে। তো চলুন, এই ব্রিজ আমরা ক্রস করব এখন। ঝুলন্ত ব্রিজ কিন্তু পুরোটা, আর এই ব্রিজ থেকে ভিউটা জাস্ট এইরকম। তো এই করোনেশন ব্রিজ দিয়ে আমরা এগিয়ে চলেছি নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। তো বন্ধুরা, এই যে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা 2012 সালে তৈরি করা হয়েছে। তার আগে নিচে একটি ছোট্ট ব্রিজ ছিল, সেই ব্রিজটা একসময় ফ্লাডে পুরো ভেঙে যায়। আর তারও আগে এই নদী ক্রস করা হতো ছোট্ট নৌকো করে এপার থেকে ওপার। এবার আমরা ফিরে যাব, আর বেশিক্ষণ থাকা যাবে না, কেন সন্ধে হতে চলেছে প্রায়। আর সন্ধে হওয়ার আগেই আমাদের ফিরে যেতে হবে আমাদের গাড়ি পার্কিং যেখানে করা হয়েছে সেখানে। আর আমরা এখান থেকে পৌঁছে যাব গাড়ি ধরে সোজা শিলংয়ে, যার দূরত্ব মোটামুটি 26 কিলোমিটার মতো।
তো বন্ধুরা, আমাদের আজকের প্রোগ্রামে যে দুটি পয়েন্ট ছিল, একটা হচ্ছে মফলং স্যাক্রেড ফরেস্ট, ফার্স্ট হাফে আমরা সেটা করেছি, আর একটি ছিল হচ্ছে ডেভিড স্কট ট্রেক, যেটা আমরা সেকেন্ড হাফে কমপ্লিট করেছি। সেগুলো কমপ্লিট করে ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 4:45। তো আমরা ফিরে চলেছি আমাদের গেস্ট হাউসের দিকে। তো যারা এই পোর্শনটা করতে চান, আমি বলবো একটু সময় হাতে নিয়ে আসবেন, কেন মফলং স্যাক্রেড ফরেস্টটা যদি হাফ ট্রেক করেন মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি ডেভিড স্কট ট্রেলটা ট্রেক করতে চান, সেটা কিন্তু আপনার মোটামুটি সময় লাগবে প্রায় 3.5 কিলোমিটার যাতায়াত মিলে মোটামুটি ঘন্টা 4-5 হাতে সময় নিয়ে আসবেন। এটা হচ্ছে হাফ ট্রেক। আর যদি আপনি ফুল ট্রেক করতে চান, সেটা ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 16 কিলোমিটার মতো, যেটা এই ডেভিড স্কট ট্রেল থেকে বেরিয়ে যেতে হবে এবং রিভার ক্রস করে আপনি মাকডক ডিম্পি যে ভ্যালি আছে ওদিক থেকে গাড়ি আপনাকে পিক আপ করে নেবে। টোটাল ডিস্টেন্স মোটামুটি 16 কিলোমিটার মতো। আর এটা ট্রেক কমপ্লিট করতে মোটামুটি সময় লাগবে প্রায় 12 থেকে 13 ঘন্টা। সুতরাং সেই সময় হাতে নিয়ে আপনারা কিন্তু আসবেন। যেহেতু এখন বর্ষাকাল আর ফুল ট্রেক বন্ধ আছে, কারণ মাঝখানে যে ছোট্ট একটা নদী আছে, সেটা নদীটা পার হওয়া যাবে না, কারণ কোমরের উপর বেশি জল আছে এখন। যারা শীতের দিকে আসবেন বা ফেব্রুয়ারি মার্চের দিকে আসবেন, তারা কিন্তু ফুল ট্রেকটা করতে পারবেন। তো বন্ধুরা, গতকাল পর্যন্ত আমরা একটি গাড়ি করে যেটা ঘুরেছিলাম তার নম্বর তো আপনাকে দিয়ে দিয়েছি। আজকে আমরা অন্য একটা দাদার সঙ্গে ঘুরেছি, আর সবচেয়ে ভালো এটা হচ্ছে দাদা আমাদের বাঙালি, একদম আমাদের মাতৃভাষায় আপনাকে সব জায়গায় ভালো করে ঘুরিয়ে দেবে। তো দাদার কাছ থেকে আমি জেনে নিচ্ছি, দাদা আপনার কাছে সব ধরনের গাড়ি আছে, ছোট বড় গাড়ি পাওয়া যাবে তাই তো? আর সুমো হবে না, আর্টিগা হবে না, সুমো হবে না, আর ট্রাভেলার হবে না, আর্টিগা হয়ে যাবে তাই তো? আর্টিগা ইনোভা হয়ে যাবে। তো দাদার কাছ থেকে আমরা জেনে নিই দাদার ফোন নম্বর। দাদা ফোন নম্বরটা একটু বলে দিন। হ্যালো, আমার নাম হলো বিনীত ঘোষ। প্রফেশনাল লাইফে আমাকে বিনীত বলে, এমনিতে আমার ভালো নাম সজল ঘোষ। আচ্ছা। আর নাম্বার হলো আমার 879 404 3135। আচ্ছা, ভালো। বিনীত ঘোষ বললেন? এমনি আমার প্রফেশনাল লাইফে আমাকে বিনীত ডাকে। আচ্ছা, সবাই বিনীত বলছে। আর এটা ভালো নাম আমার সজল ঘোষ। তো আপনারা, আমি ফোন নম্বর আমার স্ক্রিন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যদি এই মেঘালয়ে ট্যুর করতে আসেন, সেই মেঘালয়ের পুরো প্যাকেজ ট্যুরই হোক বা যদি কোনো কাস্টমাইজ ট্যুরও হয়, আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দাদা আপনাদের পুরো ট্যুর প্রোগ্রাম জানিয়ে দেবেন। আপনি হোটেলের ব্যবস্থা করে দিতে পারবেন তো? হ্যাঁ, হোটেলের ব্যবস্থা দাদা করে দিতে পারবেন। আর এখানকার একটা বিশেষত্ব হচ্ছে, এখানে কিন্তু যে হোটেল হবে, হোটেলগুলো মোটামুটি কিন্তু আপনার ওই ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, আর আপনাকে অন দ্য ওয়েতে লাঞ্চ খাতে হবে এবং ডিনার আপনার আলাদাভাবে বাইরে করে নিতে হবে, বা সেই হোটেলে যদি হয় সেই হোটেলে করে নিতে পারেন। তো দাদার নম্বর দিয়ে দিলাম, দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং আশা করি দাদা ঠিকঠাক একদম পুরো কমপ্যাক্ট ট্যুর আপনাদের সামনে তুলে ধরবে। তো বন্ধুরা, আমরা মফলংয়ের থেকে এদিক থেকে এলাম। এদিকে এসে আমাদের আজকে দুপুরে লাঞ্চ করা হয়নি, তাই লাঞ্চ করার জন্য আমরা গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। এই হচ্ছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট। এখানে আমরা একটু লেট লাঞ্চ করব। লেট লাঞ্চ করে তারপরে আমরা যাব হচ্ছে এখন পুলিশ বাজারে। তো গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এই হচ্ছে মেনু কার্ডে আপনারা দেখে নেন কী কী খাবার আছে। আপনারা স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী এপিসোডে, যেখানে আমরা দেখব শিলংয়ের কিছু লোকাল জায়গা এবং সেখান থেকে আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, গৌহাটি হয়ে কলকাতার উদ্দেশ্যে। তো দেখা হবে পরবর্তী এপিসোডে। আর অবশ্যই ভ্রমণে থাকুন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।